আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? এইচএসসি 2024 ব্যাচ তোমরা কমেন্টে লিখে জানাও। আই থিঙ্ক ঈদের পর সবার মনোবল ঊর্ধ্বে থাকারই কথা, কিন্তু আই থিঙ্ক তোমরা যারা এই পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারো নাই কিংবা পড়াশোনার ভিতরেই ছিল না, তারা হয়তো বা একটু কষ্টে আসো, একটু প্যারায় আসো যে কিভাবে কেমনে কি করা লাগে নাকি। তো তোমাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতেই কিন্তু আমরা ঈদ সালামি ফেজ স্টার্ট করেছি। তো তোমাদের যে প্রবলেমগুলো তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাইছো, আমরা সেই অনুযায়ী অলরেডি কাজ শুরু করে দিছি এবং তোমাদেরকে আবারও বলতেছি, সেখানে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে থাকো, আমরা সেই অনুযায়ী কাজ করতে থাকবো, ফলাফল তোমরা পাবা। এখন আজকে আমরা কী নিয়ে উপস্থিত আছি? আমরা তিনজন, আমি মোহাম্মদ নুরুল হোসেন দীপ, মনির স্যার, সামি স্যার, তিনজন এখানে উপস্থিত আছি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে। যেহেতু তোমাদের এক্সামের আর অল্প কিছু সময় বাকি আছে, যদি আমি হিসাব করি, ক্যালকুলেট করি, আজকে এপ্রিলের 20 তারিখ, তো সেই হিসেবে আর প্রায় 70 দিনের মতো বাকি আছে। আমি যদি 10 দিন কাট করি তো সেই ক্ষেত্রে 60 দিন বাকি, 2 মাস বাকি। এখন 2 মাসে তোমাদের এইচএসসির শর্ট সিলেবাস হইল একটা বড় একটা সিলেবাস, কিভাবে তোমরা শেষ করবা, কিভাবে তোমরা শেষ করলে একটা ভালো মার্ক পেতে পারো, সেই আলোচনাগুলো আজকে আমরা করব। তো আমি মনির স্যারকে বলবো সেই উদ্দেশ্যে কিছু কথা বলতে। অসংখ্য ধন্যবাদ। যাই হোক, দীপকে ধন্যবাদ জানিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু আমি ম্যাথমেটিক্স সাবজেক্টের সাথে জড়িত, তো এই সাবজেক্টটা তোমরা অনেক প্র্যাকটিস করেছো মাশাল্লাহ, তবে সবার কিন্তু সমানভাবে প্র্যাকটিসটা হয়নি। তো এটা খুব যে ওয়ারি করার কোনো বিষয় তা কিন্তু না। আমি দুটো বিষয়কে ফোকাস করতে বলেছিলাম লাস্ট 2 মান্থসের জন্য। এই লাস্ট 2 মান্থসে তোমরা যে দুটো বিষয়কে ফোকাস করবে সেটা হচ্ছে সিকিউ এর জন্য তোমাদের সংশ্লিষ্ট বোর্ডের যে সরকারি কলেজগুলো আছে, এই কলেজগুলো বা ক্যাডেট কলেজগুলো যেগুলো আছে, এইগুলোর যে তোমাদের ইয়ারের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো ভালো করে সলভ করে ফেলো, বুঝে বুঝে। আর বোঝানো তো আমরা হয়ে গেছে, আমাদের তো হয়ে গেছেই, এফআরসিতে তো আমরা বুঝিয়েছি। আচ্ছা, এর সাথে তোমাদেরকে যেটা করতে হবে, বিগত 1 বা 2 ইয়ারের বোর্ডের যে এমসিকিউগুলো আসছে, সবগুলো বোর্ডে যে এমসিকিউগুলো আসছে, এই এমসিকিউগুলো ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করো। তোমার এমসিকিউ করতে গেলে যে সময়ের স্বল্পতাটা পড়ে, এই সময়ের স্বল্পতাটা তোমার পড়বে না আশা করি। হ্যাঁ, এবং তুমি কোনো কিছু আননোনও পাবে না, সব কিছু কমন পাবে সবগুলো ক্ষেত্রে। যদিও এমসিকিউ নিয়ে আমরা আরও কিছু ক্লাস নিয়ে আসবো শুধু এমসিকিউ এর উপরে, সেটা তো পরের কথা, কিন্তু তোমাকে এইভাবে চর্চাটা চালিয়ে যেতে হবে। আর সিকিউগুলো আমরা মোস্টলি করিয়ে দিয়েছি সবগুলোই, তো তারপরেও তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। এটা হলো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিমূলক তোমার চিন্তাভাবনাটা এরকম থাকবে। এর ভিতরে পরীক্ষাটা চলে আসবে, পরীক্ষা দেবে, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। ভর্তি পরীক্ষা নিয়ে পরে কথা বলবো। পাস করে দিচ্ছি সামিটকে। থ্যাংক ইউ স্যার। মেইনলি তোমরা আমাদের রিসেন্ট প্রোমো ভিডিওতে দেখছো যে আমরা 3 সাবজেক্ট ভিত্তিক 3 স্যার রয়েছি। তো এরপরেই আমাদের মেইন ডিটেলস গাইডলাইন ভিডিও আসবে। তো নেক্সটে আমরা এখন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের গাইডলাইন বলবো তোমাদের। এই ব্যাপারে তোমাদের কি করা উচিত সামনে এবং অ্যাডমিশনে কি করবা তাই নিয়ে একটা টুকটাক কথাবার্তা বলা হবে। তো এখন আসো, প্রথমে পদার্থবিজ্ঞান নিয়ে আমাদের দীপ স্যার কিছু গাইডলাইন দিবেন তোমাদের এই বোর্ড পরীক্ষা এবং সামনে এই অ্যাডমিশনে কী করবা না করবা তার বিষয়ে কথা বলবেন। তো স্যারকে আমরা মাইকটা দিয়ে দিই। ওকে, আমরা একটু পাশেই আছি। আচ্ছা, তো পদার্থবিজ্ঞানের ভয় পাও কে কে? আসলে কি এটা ভয় পাওয়ার সাবজেক্ট? কেন ভয় পাও, কী কারণে ভয় পাও, একটু কমেন্ট বক্সে আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, তো পদার্থবিজ্ঞানকে যদি বলি, 2টা পেপার, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড। চ্যাপ্টার কয়টা আছে? ফিজিক্স ফার্স্টে তোমার 7টা চ্যাপ্টার আছে, ফিজিক্স সেকেন্ড ওইরকমই। তো এই চ্যাপ্টারগুলোকে কিভাবে তুমি গুছাবা, কিভাবে তুমি পড়বা, সেটা নিয়ে একটু আমি হালকা আলোচনা করি, চলো। তো আগে আমি তোমাদেরকে বলি তোমাদের টাইম আছে কতটুকু। এই ভিডিওটা আমি বেসিক্যালি বলবো 60 ডেজ চ্যালেঞ্জ, ঠিক আছে? তো 60 ডেজ চ্যালেঞ্জে আমি ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করবো, ফিজিক্স সেকেন্ড পেপার শেষ করবো শর্ট সিলেবাসের অনুযায়ী। তো ফিজিক্স ফার্স্টে আমার কি আছে? ভেক্টর আছে। তো লাস্ট 2 বছরে যদি চিন্তা করো,
বেশিরভাগ বোর্ডে ভেক্টর থেকে 2টা করে সৃজনশীল আসছে। তারপরে নিউটনিয়ান মেকানিক্স, সেখান থেকে মিনিমাম একটা বা কিছু কিছু বোর্ডে 2টা সৃজনশীল থাকে। তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি, সেখান থেকেও একটা সৃজনশীল মাস্ট থাকবে। মহাকর্ষ অভিকর্ষ একটা সৃজনশীল মাস্ট থাকবে। তারপরে পদার্থের স্থিতিস্থাপকতা থেকেও একটা সৃজনশীল মাস্ট থাকে। পর্যাবৃত্ত গতি, আদর্শ গ্যাস থেকে 2টা টপিক যেখান থেকে তোমার সৃজনশীল আসবে। একটা হচ্ছে কি বলো তো, দেখি কে আগে কমেন্ট করে বলতে পারো। প্রথম যেটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার পোষণ থেকে, এবং সেকেন্ড হচ্ছে হ্রদের গভীরতার পোষণ থেকে। ঠিক আছে, তো কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে কি আসে সেইটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এখন আমার কাজ হচ্ছে কিভাবে আমি বইটাকে 60 দিনে শেষ করবো সেটা শুরু করি। চলো, তো আমি তোমাদেরকে বলবো, এই যেহেতু 60 ডেজ চ্যালেঞ্জ, তোমাকে ডেইলি ফিজিক্স পড়া রাখতে হবে, ডেইলি ম্যাথ পড়া রাখতে হবে, ডেইলি কেমিস্ট্রি পড়া রাখতে হবে। কারণ হচ্ছে কি, এই 3টা সাবজেক্টে তোমার এ প্লাস মিসের হারটা সেটা কিন্তু অনেক বেশি হয় যদি তুমি না পড়ো। এটাতে এ প্লাস পাওয়া যেমন সোজা, ঠিক তেমন এ প্লাস পাওয়া কঠিন। আর তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিতে চাও তাদের ক্ষেত্রে কি প্রায় 90% কিংবা 95% মার্ক রাখা উচিত বলে অনেকেই মনে করে। তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ইয়ার ওয়াইজ, যে কোন ইয়ারে কোয়েশনের উপর ডিপেন্ড করবে, যে কোয়েশন ইজি হইলে কি তোমার 90-র উপর পার্সেন্টেজ রাখা লাগবে, কোয়েশন কঠিন হলে কি 85% প্লাস রাখা লাগবে। তো এটা ডিপেন্ড করে, তো যেটা ডিপেন্ড করো না কেন তোমাদের একটা ভালো মার্ক রাখা লাগবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পরীক্ষা দিতে বসতে চাও অ্যাটলিস্ট। ঠিক আছে, তো আমি যদি বলি, আমি ফিজিক্সে তুমি ডেইলি 3 আওয়ার টাইম দিবা। এখন কেমনে দিবা এই কোয়েশ্চেনটা? এখন বলবো ভাই আমার তো মডেল টেস্ট আছে কলেজে, আমার তো এইখানে মডেল টেস্ট দিচ্ছে, এই দিতেছে, এই বেটা এই তোর সিলেবাস শেষ হয়েছে, তুই যে মডেল টেস্ট দিতেছিস, তোদের 3টা ক্যাটাগরি স্টুডেন্ট হয়তো বা তোর এখন ভিডিও দেখতেছিস। প্রথম ক্যাটাগরি হচ্ছে কি, তোদের সব পরীক্ষা শেষ, মানে সব সিলেবাস শেষ, আর কি করতেছিস, রিভিশন দিতেছিস, পরীক্ষা দিতেছিস। তারা ওকে, তারা ফাইন পরীক্ষা দেয়, তারা একটু অল্প অল্প ডিভাইস দিলেও হবে। কিন্তু বাকি যে 2 ক্যাটাগরির স্টুডেন্ট, প্রথম ক্যাটাগরি হচ্ছে কি অর্ধেক পারিস না, কিন্তু এখনও লাফাইতেছিস যে সব পারি হয়ে যাবে বলে। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে কি হতাশায় শেষ, কিছুই পারিস না বলে। তো বেসিক্যালি আমার এই ভিডিওটা এই 2 ক্যাটাগরির মানুষের জন্য। তো আর যারা প্রথম ক্যাটাগরির আছে, যে তোদের সব শেষ কিন্তু কি, যে তোরা এখন ডিভাইস দিতেছিস, তো তোদের জন্য যে কথাবার্তাগুলো, মেইন কথাবার্তাগুলো, এটা একটা সারপ্রাইজ কথাবার্তা, এবং এটা আমি শেষে রাখবো, তো তোরাও এনগেজ থাকিস ভিডিওতে। তো ফিজিক্সে আমি ডেইলি টাইম রাখবো 3 ঘন্টা। কেমনে রাখবো এটা পুরোটা আমি তোর হাতে ছেড়ে দিব। তুই যদি ভালো করতে চাস পরীক্ষায়, তাহলে তোর নিজের পড়ার জন্য টাইম বের করতে হবে। তোর কলেজের মডেল টেস্টের পাশাপাশি কোনো একটা নিজেরই ফ্রি টাইম বের করা লাগবে, যেখানে আমি পড়ার প্রতি টাইম দিব। তো এই 3 ঘন্টাতে আমি কি কি পড়তে পারি? তো প্রথম কাজ থাকবে আমাদের মেইন বুকের উপর। মেইন বুকে কি পড়বো? অনেক বই ফলো করি, ইসাক স্যারের বই ফলো করি, তপন স্যারের বই ফলো করি, সেলু স্যারের বই ফলো করি, অক্ষরপত্রের বই ফলো করি, এক একজন এক একটা বই ফলো করে। তো প্রত্যেকটা বইয়েরই যারা পড়তে দেখবি যে বোল্ড পোর্শন থাকে, বোল্ড করা কিছু লাইন থাকে, বোল্ড করা কিছু টপিক থাকে, বোল্ড করা কিছু কোশ্চেন্স থাকে। এই কোশ্চেনগুলো প্রথমে হচ্ছে দেখবি, পড়বি, কারণ ওই কোশ্চেনের মধ্যে থেকে প্রায় সৃজনশীলে ক এবং খ আসে, এবং ওই কোশ্চেনগুলো যদি আমরা ভালো মতো তারা পড়ে ফেলতে পারিস, ক আর খ কমপ্লিট। ঠিক আছে, এবং এর পাশাপাশি 21, 22 এবং 23 এই 3 বছরের যেহেতু শর্ট সিলেবাস ছিল, এই 3 বছরের শর্ট সিলেবাসের ক খ যদি পড়ে ফেলতে পারিস, মোটামুটি সৃজনশীলের ক খ এর জন্য তোর প্র্যাকটিস শেষ। এগুলা হচ্ছে ইনিশিয়াল পড়া। যেহেতু 60 দিনের চ্যালেঞ্জ, আমি কত কম ইনপুটে কত বেশি আউটপুট পাইতে পারি, আমার এই চিন্তা করতে হবে। এখন তুই দেখা যাচ্ছে হচ্ছে কি তোর এই কাজগুলো শেষ হয়ে গেছে, ক খ এর জন্য এই ফেজগুলো তোদের শেষ হয়ে গেছে। তারপর তোদের কাজ থাকবে কলেজ টেস্ট পেপারে যে কলেজ ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেগুলা সলভ করা। তো ক খ এর জন্য আমার সাজেশন এতটুক থাকবে। এখন গ ঘ এর জন্য আসি। তো ফিজিক্সে গ ঘ এর ক্ষেত্রে দেখা যায় এক পেপার যদি কঠিন করে আরেক পেপার করবে সহজ, বা কিছু কিছু বোর্ডে দেখা যায় কি 2-1টা বোর্ড, সবগুলো না, 2টা কোশ্চেন 2টা পেপারে হচ্ছে কি মিডিয়াম করে। তো হার্ড করুক ইজি করুক, হার্ড করলে কই থেকে করবে? বইয়ের বাইরে থেকে করবে? বইয়ের বাইরে থেকে তো করবে না, বই থেকেই করবে, বইয়ের কনসেপ্ট নিয়ে করবে, বা দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কিছু কোশ্চেন নিয়ে করবে, তাই না? তাহলে এই কাজে তাদের কী কী প্র্যাকটিস করা উচিত? আমি যদি লাস্ট 3, 21, 22, 23-এর কথা বলি, কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল
এবং চমৎকার কিছু কোশ্চেন ছিল যেগুলা বুয়েট থেকে নেওয়া হয়েছে কিংবা নতুন কনসেপ্ট বানায় দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো এই কনসেপ্টগুলা তোরা দেখতে পারিস যদি যারা কঠিন পড়তে চাস, আর যারা সহজ পড়তে চাস তারা নর্মালি কঠিন যে জিনিসগুলো আছে এগুলো রেখে সহজগুলো পড়ে ওইগুলা শেষ কর, তারপর হচ্ছে কঠিনগুলোতে লাভ দে, ঠিক আছে? তো এখন এই জিনিসগুলো আমি পাবো কই? পাবো হচ্ছে টেস্ট পেপারে। আর কেউ যদি টেস্ট পেপার ম্যানেজ করতে না পারিস, আমরা যদি ইউটিউবে একটু ঘোরাঘুরি করি, আমাদের অনেক বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাস আমি পাবো। এবং সেই সাথে তোদেরকে আরেকটা সুসংবাদ দিই, যেহেতু আমার ঈদ সালামি ফেজে তোরা কমেন্ট করে অনেকে সমস্যার কথা বলছিস যে আমার এই টপিকে সমস্যা, ওই টপিকে সমস্যা। তো আমি তোদের 2টা টপিক এখন অলরেডি সিলেক্ট করছি যেটা নিয়ে আমি সৃজনশীল বেস ভিডিও দিব, তো ওইটাও দেখতে পারিস। এবং আরও যদি কোনো টপিকে সমস্যা থাকে আমাকে জানাইস, আমি তোদের সলিউশন দিব, ওকে? আচ্ছা, এখন ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ডেও আহামরি কিছু না, সেম কথাই বললো। ফিজিক্স ফার্স্ট টাইমে যে কথাগুলো বললাম যেভাবে বোর্ড অ্যানালাইসিস, ফিজিক্স সেকেন্ডও সেমভাবে বোর্ড অ্যানালাইসিস, বই অ্যানালাইসিস করতে হবে। মেইন বই থেকে থিওরি পড়তে হবে, বোল্ড করা অংশগুলো পড়তে হবে, এবং টেস্ট পেপার থেকে বোর্ড কোয়েশ্চেন 21, 22, 23 ফোকাস করে বোর্ড কোয়েশ্চেন সলভ করে প্র্যাকটিস করতে হবে। এখন স্যার আমি যদি কিছু না বুঝি তখন কি? যখন আমি কিছু না বুঝবো তখন আমি সুন্দর মতো ওই টপিক গুগল বা ইউটিউবে সার্চ দিব, ঠিক আছে? এখন আপনি বললেন না যে এই প্রযুক্তির যুগে আপনার কাছে এই কি জানি বলে গুগল বা ইউটিউবে যাওয়ার কোনো ওয়ে নাই। অবভিয়াসলি আছে ওয়ে, কারণ ওয়ে না থাকলে আপনি এই ভিডিওটা এখন দেখতে পারতেন না, তাই না? তো এইভাবে একটু কাজ করতে হবে। তো লাস্ট এই 60 দিনে যদি আপনি ভালো করতে চান, আপনাকে সেলফ স্টাডি বাড়াতে হবে। আপনাকে সেলফ স্টাডি বাড়াতে হবে, তাহলে আপনি এই যে আপনার 1.5 বছর মানে সরি 1.5 ইয়ার, এই যে সময়টা আপনি ফাঁকিবাজি করে গেছেন, ঠিক আছে? এই জন্যই তো আপনার সিলেবাস কমপ্লিট হয়নি। অবভিয়াসলি আপনি ফাঁকিবাজি না করলে তো সিলেবাস কমপ্লিট হয়তো, তাই না? যেহেতু আপনি ফাঁকিবাজি করে গেছেন, এই 1.5 বছরের যে পরিশ্রমটা আপনাকে এখন এই 60 দিন অর্থাৎ 2 মাসে করতে হবে। এখন আমি বারবার 60 দিন বলতেছি কেন আপনাদের 14 দিন থাকার পরও, কারণ লাস্ট 10 দিন থাকবে আপনাদের রিভিশনের। এখানে কোনো মারপ্যাচ নাই, লাস্ট 10 দিন থাকবে আপনাদের রিভিশনের। আপনার সব কিছু একটা শেষ করে একটা রিভিশন পর্যায়ে নিয়ে আসা লাগবে, যার ভিত্তিতে কি করতে পারবেন, আপনি যা পড়ছেন তা আবার একটু রিক্যাপ করা হয়ে গেল আপনার, ঠিক আছে? তো ফিজিক্সে আমার আপাতত এতটুকু কথা ছিল। লাস্টে আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সাথে থাকেন। এখন আপনাদের কথা বলতে আসবে আপনাদের সবার প্রিয়, আমার নিজস্ব প্রিয় মনির স্যার। তো মনির স্যারকে যদি একটু বলি, স্যার হচ্ছে কিন্তু আমার গুরুর গুরু, ঠিক আছে? স্যার হচ্ছে আমার গুরুর গুরু। তো লাইক আমার ডাবল সিনিয়র, মানে আমি হচ্ছে 3য় প্রজন্ম। তো স্যার এত প্রজন্ম ধরে কিন্তু হচ্ছে পড়াচ্ছে। এবং সত্যি কথা যদি বলি, স্যার কিন্তু গরু গাধার মধ্য থেকে মানুষ বানায়, তাদেরকে কিন্তু হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট এত জায়গায় পাঠাচ্ছে। তো স্যারের এক্সপিরিয়েন্স খুবই হাই। তো স্যার এখন খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবে ম্যাথ নিয়ে, এবং আসি আমরা। তো স্যার প্লিজ। অসংখ্য ধন্যবাদ দীপ। তোমাদের সঙ্গে তো আমার আসলে যোগাযোগ হচ্ছেই, বা এফআরসিতে তো দেখা হচ্ছেই। তারপর সবাই যে এফআরসিতে আছো এমন না, তো সেই জন্য একটু বলছি যেন সবাই বিষয়টাকে বুঝো। প্রথম বিষয় হচ্ছে গণিতের, যে তুমি সূত্রগুলোকে তোমার মনে রাখতে হবে, সঠিকভাবে মনে রাখতে হবে। সূত্র কখনো কখনো গোলমেলে হয়ে যায়। সাইন কসের সূত্র, সাইন a + b এর সূত্র, কস a + b এর সূত্র। সো কোনটাতে প্লাস হবে, কোনটাতে মাইনাস হবে, প্লাস থাকলে কখন মাইনাস হয়, মাইনাস থাকলে কখন প্লাস হয়। সো এই জায়গাগুলোতে অনেক সময় গোলমেলে হয়ে যায়। এই একটা জায়গা, তার মানে সূত্রগুলো প্রপারলি তোমার জানতে হবে। সূত্রগুলো প্রপারলি জানলেই যে তুমি অঙ্কগুলো পারছো তা না। সেই জন্য তোমার কি লাগবে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তাই না? প্র্যাকটিস। তাহলে
ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে। তাহলে এই প্র্যাকটিসের জন্য একটু আগে যেমন ফিজিক্সে কিছুটা টাইম বরাদ্দ ছিল, গণিতেও সেরকমভাবে কিছুটা টাইম বরাদ্দ করে রাখতে হবে। সো যেমনটি দীপ বলে গেল যে 60 দিনের এটা এখন তোমাকে মেজারমেন্ট নিতে হবে, 60 দিন, ইউ হ্যাভ 60 ডেজ মোর। সো বাকি 10 দিন হচ্ছে রিভিশনের জন্য, সেটা রিপিট করে কাজ নেই। আমার কথা হচ্ছে যে প্র্যাকটিসটা পার ডে তুমি অ্যাটলিস্ট 1.5 ঘন্টা, 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টা করলেই হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা যদি ম্যাথ ঠিকভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা যদি ঠিকভাবে প্র্যাকটিস করো, আমি 2 আওয়ার্স লিখে রাখলাম, 2 আওয়ার্স লিখলাম। আচ্ছা, এখন এই প্র্যাকটিসটা তুমি করবে কোথা থেকে? এটা তো একটা বড় ব্যাপার। স্যার আমি তো কোচিংয়ে যাই, মডেল টেস্ট দেই, এই করি সেই করি, আছে অনেক কিছু আছে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফ্রম দ্য টেস্ট পেপার্স। সো টেস্ট পেপার্স কি, এটা তোমরা আমার চেয়ে খুব ভালো করে জানো। এটা কোথায় পাওয়া যায় সেটা নিয়ে দীপ বলে গেছে, আমি আর বলতে চাই না। টেস্ট পেপার্স, সো টেস্ট পেপার্সে তোমার কি পড়বে? টেস্ট পেপার্সে বিশাল একটা ব্যাপার, তো এখানে তো অনেক কিছু আছে। তুমি টেস্ট পেপার্স থেকে তোমার কারেন্ট ইয়ারের তোমার বোর্ডের অধীনে যে সরকারি কলেজগুলো আছে এবং যে ক্যাডেট কলেজগুলো আছে, এইগুলোর প্রশ্ন খুব ভালো করে সলভ করবে। আমি তোমাকে বলে দিচ্ছি, খুব ভালো করে সলভ করবে। তাহলে কি করবে? কারেন্ট ইয়ারের তুমি যেটা সলভ করবে সেটা হচ্ছে কারেন্ট ইয়ারের টেস্টের প্রশ্ন সরকারি কলেজের। তাহলে কারেন্ট ইয়ারের গভর্নমেন্ট কলেজগুলোর টেস্টের প্রশ্ন, টেস্ট কোয়েশ্চেন্স। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারেন্ট ইয়ারের গভর্নমেন্ট কলেজের টেস্ট কোয়েশ্চেনগুলো তোমাকে সলভ করতে হবে। এটা শুধু সিকিউ এর জন্য কার্যকর, এই কার্যকারিতাটা হচ্ছে শুধু সিকিউ এর জন্য বেশি কার্যকর এটা। আচ্ছা, তাহলে আরেকটা প্র্যাকটিস আছে, এই 2 ঘন্টার ভিতরে আরেকটা প্র্যাকটিস আছে। হয়তো 1 ঘন্টা তুমি সিকিউ প্র্যাকটিস করবে, 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করবে। সো এটা সিকিউ এর জন্য। এবার এমসিকিউ এর জন্য তুমি যে কাজটা করবে, লাস্ট 2 ইয়ার্সে কি করবে? অল বোর্ড এমসিকিউ করে ফেলবে। অল বোর্ড এমসিকিউ প্র্যাকটিস করে ফেলো। তুমি সব টাইপ তোমার কমন হয়ে যাবে, বারবার একই রকমের অঙ্ক আসতে থাকবে, তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে, তোমার সময়টা কম লাগবে পরীক্ষা সলভ করার সময়, তোমার সময়টা লাগবে না, পরীক্ষার নির্ধারিত সময়ের আগে তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এইটা এমসিকিউর ক্ষেত্রে হয়ে যাবে আর কি, মানে তুমি অতটা কনফিডেন্সের সাথে এমসিকিউটা করতে পারো, যেমনটা বায়োলজি বা অন্য সাবজেক্টে তোমরা পারো, সেইভাবে তুমি দ্রুত শেষ করে ফেলতে পারবে। এইটা হচ্ছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে, এই প্র্যাকটিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন একটু আসি, অনেকে তোমাদের প্রশ্ন আছে যে স্যার আমরা ভার্সিটি ভর্তি, বুয়েট ভর্তি, মেডিকেল ভর্তি কি করব? সো এটা নিয়ে পরে কথা হবে, আরেক সাইকেলে কথা হচ্ছে, একটু পরেই কথা বলবো আমরা। হ্যাঁ, এই সাইকেলটাতে ছিল শুধু এই প্র্যাকটিসটাকে তুমি ঠিকমতো করো, আর তোমার আগে পিছে কিছু করার এখন দরকার নাই, স্যার ওই চ্যাপ্টার বুঝি না, ঠিক আছে, ওই চ্যাপ্টার বুঝবা, ওই চ্যাপ্টার প্র্যাকটিস করবো, ওই চ্যাপ্টারের বিকল্প আছে, ওই চ্যাপ্টার বাদ দিয়ে আরেক চ্যাপ্টার করলে সেখানে অ্যান্সার করা যায়। সেই জায়গাগুলো তোমরা আমার চেয়ে ভালো জানো, সেটা নিয়ে কথা বলে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তবে একটা কথা, সেটা হচ্ছে যে 12টা চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপারে 6টা, সেকেন্ড পেপারে 6টা, 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারের ভিতরে অনেকের কাছে কঠিন লাগে হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্সের ভিতরে আমাদের কাইনেটিক্স অ্যান্ড কাইনেমেটিক্স দুইটা জিনিসই আছে ডাইনামিক্সের ভিতরে। সো এই যে জায়গাটা আছে এটাকে কঠিন লাগে একটা জায়গা, আরেকটা জায়গা কঠিন লাগে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসটা কঠিন লাগার মূল কারণটা হচ্ছে বিকজ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্রপারলি ট্রিগোনোমেট্রি। সো তোমাদের ট্রিগোনোমেট্রিতে সমস্যাটা হয়। ট্রিগোনোমেট্রি পারার জন্য যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে, ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো তোমরা করো হচ্ছে, উপরে একটা লাইন দেওয়া আছে, ওই লাইনটার সঙ্গে নিচের লাইনটা ম্যাচ করে অঙ্কটা করো। ব্যাপারটা আমি অনেক সময় এইভাবে বলি, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। কোনো একটা অঙ্কে ধরো 10 আছে, তাকে নিচে শিক্ষক ভাঙিয়ে দিচ্ছেন 7 + 3। সো তুমি কিন্তু খুব খুশি, বিশাল খুশি, তোমার চেয়ে খুশি কেউ নাই যে 10 = 7 + 3 লেখা যায়, এইভাবে তো অঙ্কটা হয়েই যায়। এখন পরীক্ষায় আবারও 10 দিয়েই আরেকটা অঙ্ক আসছে, এইবার এই অঙ্কটাতে তোমাকে 5 + 5 করতে হচ্ছে। এই অঙ্কের ভাঙানিটা হচ্ছে 5 + 5। এখন টিচার কখনোই তোমাকে দেখিয়ে দিচ্ছেন না যে কেন 7 + 3, তুমি অঙ্কের প্রমাণটা দেখে, প্রমাণিতব্য যে ফাংশনটা আছে, ফাংশনটা দেখে তুমি কিভাবে বুঝবা যে 7 আর 3 এখানে লাগবে, আর কিভাবে এই পরীক্ষার হলে গিয়ে তুমি বুঝবা যে 5 আর 5 এখানে ভাঙাতে হবে।
এইটা না পারার কারণে যেই জিনিসটা হচ্ছে, তুমি যখন এই অঙ্কটা করে যাচ্ছ খুব সুন্দর বুঝছো, কিন্তু পরীক্ষায় যখন তোমার অঙ্কটা আসতেছে তুমি আর অঙ্কটা করতে পারতেছো না, তোমার কাছে মনে হচ্ছে তুমি ত্রিকোণমিতি কিছুই পারো না। আসলে তুমি ত্রিকোণমিতি পারো, কিন্তু তোমাকে এই জায়গাগুলোতে খেয়াল করতে হবে যে কেন, হোয়াই, ইউ হ্যাভ টু অ্যান্সার হোয়াই, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যান্সার অফ হোয়াই। হোয়াইয়ের অ্যান্সার খুঁজো, হোয়াটের অ্যান্সার খুঁজো না, যে এখানে কি করছে ওইটা তুমি এই অঙ্কে করলে হয়ে যাবে এমনটা না। এতটুকু পরিবর্তন তো তোমার কাছে আশা করতেই পারি। অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি ডাকছি আমাদের কেমিস্ট্রির জন্য সামিতকে। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। মেইনলি আমাদের ফিজিক্স এবং ম্যাথের গাইডলাইন তোমরা পেয়ে গেছো মোটামুটি। এখন কেমিস্ট্রির গাইডলাইন নিয়ে মূল কথা হবে। তো সামনে তোমাদের এইচএসসি আছে, তারপরে অ্যাডমিশন। আমার কাছে মনে হয় যে অ্যাডমিশন সবারই মেইন লক্ষ্য, কিন্তু এইচএসসির দরজাটাও পার করতে হবে। তো এখন তুমি কীভাবে করবা, রিসেন্ট তোমরা আমাদের প্রোমো ভিডিও দেখছো, আর সেই অনুযায়ী আমার কিছু কথা আমি এখন বলে যাই। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এখন কেউ কেউ আসো যে তোমরা জানো তোমরা কোন কোন জিনিস পারো, তোমরা জানো তোমরা কোন কোন জিনিস পারো না। আবার তোমাদের মধ্যে এমনও অনেকজন আসো যারা আসলে জানোই না তোমরা কোন কোন জিনিস পারো না, তো কোন কোন জিনিস আসলে তোমাদের সিলেবাসে আছে। তো মেইন ব্যাপারটা আসলে চিন্তা করে দেখো, যখন তোমার পুরা এইচএসসি, যখন তুমি ফার্স্ট ইয়ারে আসছো, বলতে গেলে পুরো আসলে এইচএসসি সিলেবাসটা হবে এত বড়, ধরো সাপোজ, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু তোমার সেকেন্ড ইয়ারে ওঠার পরও যদি তোমার এত বড় সিলেবাসের উপর কাজ করতে হয়, তাহলে কিন্তু তুমি ফোকাস রাখতে পারবে না। তুমিও জানো যে বুয়েটের সার্কুলার কি হবে তোমার কোনো আইডিয়া নেই। বলতে পারো যে হ্যাঁ সবগুলোর উপর 90 আপ পাইতে হবে, সব ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলোতে 90+ পাইতে হবে ধরো সাপোজ। তো তোমাকে 90+ পাইতে গেলে এই বড় সিলেবাসের উপর ফোকাস করে যদি তোমার আগাইতে হয়, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে। তোমাকে এই সিলেবাসটা ছোট করে আনতে হবে, তোমাকে এই সিলেবাসটা ছোট করে আনতে হবে। কীভাবে ছোট করে আনবো, এবার আসো আমরা মেইন ব্যাপারটায় আসি, কিভাবে আমরা এই এইচএসসি সিলেবাসটাকে ছোট করে আনতে পারি। এবার খেয়াল করো, এবার শুরু করি আমরা। দেখো মেইন ব্যাপারটা হচ্ছে এখানে, একটু আগে যে স্যাররা বললো যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তুমি তোমার টেস্ট পেপারে 3 বছর বা 4 বছরের বেশি বোর্ড কোশ্চেন পাবা না, কিন্তু এই 4 বছরের বোর্ড কোশ্চেনে তুমি কীভাবে অ্যানালাইসিস করবা। ধরো সাপোজ তুমি শুরু করলা যে তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর যে চ্যাপ্টার জৈব যৌগ থেকে। জৈব যৌগ যখন তুমি শুরু করবা, ধরো অর্গানিক কেমিস্ট্রি যখন জৈব রসায়ন শুরু করবা, ফার্স্টেই তুমি দেখবা যে তোমার কোন কোন বিক্রিয়াগুলো পরীক্ষায় আসছে। হ্যাঁ, তুমি তোমার এইচএসসি লাইফে অনেকগুলো বিক্রিয়া শিখছো, এতগুলো বিক্রিয়া তোমার আসলে পরীক্ষার আগে মনে রাখার কথা না। তোমাকে ফোকাস করতে হবে কোন কোন বিক্রিয়ার উপর। তুমি প্রথমে ধরলা ঢাকা বোর্ডে ঢুকলা, ঢাকা বোর্ডেই দেখলা যে হ্যাঁ তোমাকে এখানে একটা অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যের বিক্রিয়া দিল। ধরো অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যের একটা বিক্রিয়া আসলো, তো তুমি লিখে রাখলা অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্যকরণ বিক্রিয়া। এরপরে ধরলা যে বেনজিনের থেকে একটা কোশ্চেন আসলো তোমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার একটা কোশ্চেন এসে পড়লো ধরো সাপোজ, তখন তুমি লিখলা যে এই বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এইভাবে করে তুমি 4 বছরের বোর্ড কোশ্চেন দেখে দেখে প্রত্যেকটা টপিক উঠানো শুরু করো। টপিক উঠায় যেইটা বেশিবার আসবে তুমি একটা করে স্টাডিতে থাকো। তুমি তোমার মোটামুটি একটা 30 মিনিটের মধ্যে তোমার পুরো বোর্ডে যতগুলো কোশ্চেন আসছে তুমি কিন্তু টপিকগুলো লিখে লিখে কোনটা যতবার আসছে তার পাশে স্টার দিয়ে দিয়ে তুমি কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছো যে কোন কোন টপিকে আসলে কত ইম্পর্টেন্ট আর কোন কোন টপিকের উপর বেশি ফোকাস দিতে হবে। এর মাধ্যমে কিন্তু তোমার সিলেবাসটা ছোট করে আনলা। এই যে আগে এত কিছু পড়ছো তোমরা অ্যালকেনের প্রস্তুতি পড়ছো 5টা, অ্যালকেনের প্রস্তুতি পড়ছো 4টা, প্রত্যেকটার জন্য মোটামুটি 7 থেকে 8টার মতো করে বিক্রিয়া পড়ছো। এখন কিন্তু এই বিক্রিয়াগুলো ছোট হয়ে আসবে, এখন তোমার সিলেবাস ছোট হয়ে আসবে। তা আমরা যে নেক্সট প্রোমো ভিডিওটা করছিলাম, এই প্রোমো ভিডিওর মেইন ইন্টেনশনটা ছিল এইটাই যে তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাদের কোশ্চেন করবা, কমেন্ট করবা। এই কমেন্ট করার ফলে কি হবে, এই কমেন্টগুলো কিন্তু আমরা অলরেডি দেখা শুরু করছি। আমরা এই পরে এই বিষয়ে তোমাদের কন্টেন্ট রিলিজ করাও শুরু হবে কিছুদিনের মধ্যেই। নেক্সট আমার মনির স্যার এবং দীপ স্যারের যে সকল কন্টেন্ট তোমরা দেখতে পারবা ফার্স্টে, এগুলো সবই হবে তোমাদের জন্য। তো ব্যাপারটা কীরকম করবো আমরা এই কন্টেন্টগুলো, মেইনলি কেমিস্ট্রি থেকে তোমরা কীভাবে কন্টেন্টগুলো পাবা, তোমাদের যেটা আমি কেবলই বললাম, তোমরা টেস্ট পেপারে 4 বছর বা 3 বছরের কোশ্চেন পাবা। আমার কাছে আমি মিনিমাম 8 থেকে 9 বছরের একটা কোশ্চেন অ্যানালাইসিস দিব। এইখানে ধরো যে তোমার কার্বনিল বলতে বোঝাচ্ছে হচ্ছে ধরো অ্যালডিহাইড এবং কিটোন ভিত্তিক যত কোশ্চেন আছে 8 বছরে আসছে, এই সবগুলো কোশ্চেন যদি আমি তোমাকে একটা ভিডিওর মধ্যে শিখাই ফেলি, তাহলে কিন্তু তোমার পরীক্ষায় কার্বনিল থেকে কোনো কোশ্চেন আসলে তোমার কোনো প্রবলেম হবে না। তো এইভাবেই আমরা মেইনলি তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করার কন্টেন্ট দিব, যাতে তোমরাও একটু স্বস্তিতে ফিল করতে পারো। যখন আমাদের কন্টেন্টগুলো দেওয়া হবে, ধরো যে আমি তোমাকে আমার
প্রত্যেকটা কার্যকরীমূলক বা প্রত্যেকটা যোগের ভিডিও আমাদের দেওয়া শেষ। এখন শুধু আমরা সৃজনশীল প্র্যাকটিস করাবো। সৃজনশীল প্র্যাকটিস করার পর কিছু সিকিউ প্র্যাকটিসও থাকবে। এইভাবে আমরা মেইনলি তোমাদের এইচএসসি প্রিপারেশন, মেইন ব্যাপারটা এরকমই থাকবে। যখন আমাদের এইচএসসির পার্টটা আমরা মোটামুটি শেষ করতে পারবো তখন আমরা আসবো অ্যাডমিশনে, আমাদের মেইন প্যানেল শো করবো আর কি। তখন অবভিয়াসলি আমি থাকবো, দীপ স্যার থাকবে এবং মনীষ স্যার থাকবে, কিন্তু সাথে আমাদের সাথে আরও কিছু স্যার যুক্ত হবেন, তখন তোমরা সেটা দেখতে পারবা এবং তখন আমাদের সেটা আরও ডিটেলসে একটা অ্যাডমিশনের গাইডলাইন দেওয়া হবে। এখন যেহেতু আমাদের চোখের সামনে আছে এইচএসসি, তাই এইচএসসি নিয়ে আমরা কিছু কথা বলবো। শেষে তোমাদের তাও এই ভিডিও শেষেও অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলবেন মনীষ স্যার এবং দীপ স্যার। তোমরা সাথে থাকবা ইনশাআল্লাহ। আচ্ছা, কি অবস্থা? আই থিঙ্ক আমাদের কথার মধ্যে একটা কমন কথা সবাই কিন্তু বলছি আমরা, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বা টেস্ট পেপার সলভিংয়ের কথাটা, এবং যেটা কিছুটা আমি তোমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি, এবং যদি তোমাদের সমস্যা থাকে সেই সমস্যাটা আমাদেরকে জানাইতে হবে, তাহলে সেটার সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের সামি স্যার একটা কথা বলে গেছে যে আমরা ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার থেকে আমরা ইঞ্জিনিয়ারিং একটা অ্যাডমিশন কোর্স ইনশাল্লাহ লঞ্চ করতে যাচ্ছি, এবং সেইটার জন্য বিশ্বাস করো ওয়ান অফ দ্য বেস্ট টিম অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। দেন তোমরা অ্যামেজড হয়ে যাবে এই টিমটা দেখে। আশা করি তোমরা এই আমাদের পক্ষ থেকে যে সারপ্রাইজটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের, সেটার জন্য তোমরা ওয়েট করবা এবং শীঘ্রই আমরা আসতেছি। তো এখন দেখো যে লাস্ট মুহূর্তে তোমাদের একটা ছোট গল্প বলি। গল্পটা সত্যিকারের গল্প। গত বছর একটা স্টুডেন্ট নাম এক্স, লেটসে ম্যাথের মধ্যে ধরে নিই, কোনো কিছুতে ধরা না যাক ম্যাথে ধরা যায়, তাই না? ধরি এক্স, ঠিক আছে? ধরি এক্স হচ্ছে একটা স্টুডেন্ট, যে স্টুডেন্টটা গতবার মানে এইচএসসি 2023-এর একজন স্টুডেন্ট, তার ফিজ গোল্ডেন এ প্লাস পাইলো, তার রেজাল্ট গোল্ডেন এ প্লাস আসছে। গোল্ডেন এ প্লাস আসার পর তার ফিজিক্স কেমিস্ট্রির যে মার্কটা সেটা ছিল 86%, ঠিক আছে? এটা একটা সত্য কাহিনী অবলম্বে তার স্টুডেন্টের মার্ক ছিল 86%। তো যখন বুয়েটের সার্কুলার দেওয়া হইলো, সে ইচ্ছা করেই না বুয়েটের সার্কুলার ফর্মটা তুলে নেয়। এখন তো আমরা অবাক হবা কেন তুলে নেই। তথাকথিত হয়তোবা অনেক বড় ভাই, অনেক টিচার বা অনেকেই এই কথাটা বলছে যে 90% মার্ক না হইলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে বসতে পারবা না। এই যে একটা কথা, কি 90% মার্ক না হইলে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারবা না, এই জাস্ট একটা কথার ভিত্তিতে আই ডোন্ট নো মোর দেন 1000 স্টুডেন্ট, এইরকম এক্সের মতো 1000 স্টুডেন্ট আছে যারা বুয়েটের পরীক্ষার ফর্মই তুলে নেয়। এইটা চিন্তা করে, যেহেতু বাংলাদেশ হচ্ছে একটা ধরো নিম্ন আয়েরই দেশ বলতে পারি, তো তারা চিন্তা করবে কিভাবে ক্যালকুলেট করবে, এভাবে মানে ভর্তি ফর্ম কেনার জন্য দেখা যায় কি এক একটা ইউনিভার্সিটির ভর্তি ফর্ম কেনার জন্য একটা হিউজ অ্যামাউন্টের টাকা চলে যায় যদি টোটালটা কালেকটিভ করি আমি। তো ওইভাবে চিন্তা করে হয়তো বা সেই এক্স স্টুডেন্টটা ফর্ম তুলে নেয়, ভাবলো যে বইটার ফর্ম কেনার টাকাটা আমি বাঁচে অন্য কোথাও ফর্ম কিনবো। কিন্তু বেচারা তো আর জানতো না যে 90%-এর নিচেও বুয়েট ডাকবে। এবং তোমরা অবাক হবা, 2023 সালে সেই মার্কটা ছিল 80.5%। অ্যান্ড এটা এত ডাউন খাওয়ার রিজন হচ্ছে জাস্ট এইটাই, যে যখন হচ্ছে এই পুরা এইচএসসি 2023-কে সো কল্ড বড় ভাই, সো কল্ড টিচার বা তারা বলেই দিচ্ছে, যে তারা অ্যানাউন্স করে দিচ্ছে না 90% পাওয়া লাগবে, 90%ই পাওয়া লাগবে। এই জাস্ট একটা ছোট্ট ভুল ইনফরমেশন যেটা তাদের কাছ থেকে আশা করা যায় না, এইটা দেওয়ার কারণে কি হয়ে গেল, এই যে হাজার হাজার স্টুডেন্ট ফর্মই তুললো না, যাদের মার্ক দেখা গেছে ধরো 82 থেকে 88%-এর ভিতর আছে। এই জনরার অনেক স্টুডেন্ট ফর্ম তুলে নেয়। ফর্ম না তোলার কারণে কি হয়ে গেছে, কাট মার্কস যেটাকে বলি, কাট মার্কস, বইটা পরীক্ষা দেওয়ার কাট মার্কস 80.5-এ নেমে গেছে। আই থিঙ্ক এটা 80 বা 80.5 নাকি 81, এটাতে একটু আমি কনফিউজড আছি, বাট ধরে 80.5% আমি যতটুকু শুনছি আর কি। তো এরকম যে ভুল ইনফরমেশন বা এখানে যাওয়ার যেটা, তো আমরা আশা করব যে তোমরা এরকম ভুল ইনফরমেশন কোনো সময় পা দিবা না।
এরকম ভুল ইনফরমেশন যদি কোনো সময় পা দাও, লিটারেলি ভাই যে কথা না, পচা শামুকে পা কেটে যাওয়ার মতো অবস্থাই হবে। ঠিক আছে? তো এই জন্য তুমি কি করতে পারো, এই জন্য তুমি হচ্ছে তোমার মেন্টরশিপে, যারা মেন্টরশিপের জায়গায় আছে তাদেরকে তুমি সিলেক্ট করবা তোমাদের বুঝে যে কার কথা শুনলে অ্যাকচুয়ালি আমার লাভ হচ্ছে, কার কথা শুনলে আমার উপকার হচ্ছে, লাইক আমি লাইফে সফল হতে পারবো। যেমন যদি আমি একটু আগে আমি মনে স্যারের কথা বললাম, সে কিন্তু হচ্ছে আমার গুরুর গুরু ছিল। তো দ্যাটস ওয়াই সে কিন্তু গুরু কথা জাস্ট নর্মাল বললাম যে অনেককে পাঠাইছে, তার থেকে কিন্তু অনেক স্টুডেন্টই উপকৃত হয়েছে। কিংবা এরকম প্যানেলে এরকম টিচারই অনেক থাকবে যাদের থেকে কি স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে উপকৃতই হবে, বা আমরা সবসময় স্টুডেন্টদেরকে উপকৃত করার জন্য যা যা করতে হয় সেগুলাই করার চেষ্টা করব। তো তোমরা এইচএসসি 2024 আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে এই ধামাকা সারপ্রাইজের জন্য একটু ওয়েট করো, ধামাকাই আসতেছে। আচ্ছা, তো এখন মনির স্যার কিছু কথা বলে এই ভিডিওটা ক্লোজ হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দীপ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, দীপ তো অনেক কিছুই বলে গেল, প্রায় সব কিছুই বলা শেষ। এরপরেই তোমাদের আসতেছে হলো বুয়েট ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিংগুলোর ভর্তি পরীক্ষা আর কি, মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল। সো সঙ্গে থাকছে কি, সঙ্গে থাকছে হচ্ছে ভার্সিটি, মেডিকেল বা এই ওরিয়েন্টেড আইবিএ, সো এগুলো থাকছে। সো যে স্ট্রিমে যাবা, যেমন বুয়েট একটা স্ট্রিম বা ইঞ্জিনিয়ারিং একটা স্ট্রিম, ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের সঙ্গে তোমাদের হচ্ছে এদিকে যদি মেডিকেল একটা স্ট্রিম বলি, মেডিকেল স্ট্রিম, এই স্ট্রিম এবং এই দুইটা স্ট্রিমের সঙ্গে এই ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের সঙ্গে জাস্ট বায়োলজিটা তুমি অ্যাড করে দাও, আর এই মেডিকেল স্ট্রিমের সঙ্গে তুমি ম্যাথটা অ্যাড করে দাও। মোটামুটি যা প্রিপারেশন আছে তা থেকে যদি তুমি বায়োলজিটা এবং ম্যাথটা অ্যাড করে দাও, তাহলে তুমি কিন্তু ইউনিভার্সিটি স্ট্রিমটা কিন্তু তোমার কাভার হয়ে যাবে, মোটামুটি কাভার হয়ে যাবে যদি তুমি এখানে স্ট্রং প্রিপারেশন রাখো, কিংবা এখানে স্ট্রং প্রিপারেশন রাখো, তুমি যদি পড়াশোনা ঠিকভাবে করে থাকো, তোমার কাভার হয়ে যাবে। বাড়তি কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে যে এখানে কেমিস্ট্রিতে অঙ্ক কম আসে, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। সো অঙ্ক আসে না বললেই চলে, এখানে ফিজিক্সে কোনো অঙ্ক আসে না। সো এখানে আবার সব অঙ্ক করতেছো। সো দুইটা মিলায়ে একটুখানি জাস্ট বায়োলজিটা সম্পূর্ণ নতুন প্রিপারেশন, ম্যাথটা সম্পূর্ণ নতুন প্রিপারেশন, আর এখানে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে তার সঙ্গে সামান্য কিছু মডিফাই করলে ওই প্রিপারেশনই থাকবে, খালি একটু মডিফাই করে নিতে হবে যে আমি এই স্টাইলে পড়েছি, এখন এই স্টাইলে পড়বো, তাহলে কিন্তু তোমার ইউনিভার্সিটিটা হয়ে যাবে। অনুরূপভাবে মেডিকেলেরটাকে একটু মডিফাই করে নিতে হবে, যেমন এখানকার বায়োলজি আছে, তারপরে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ওইটাকে একটু মডিফাই করে নিলে ইউনিভার্সিটির মতো হয়ে যাবে, ওরিয়েন্টেশনটা চলে আসবে। সো তোমার কিন্তু টেনশন করতে হচ্ছে না। বাইরে আরেকটা স্ট্রিম আছে আইবিএ বা তোমাদের যেটা বিবিএ স্ট্রিম, এই স্ট্রিমটা টোটালি আলাদা প্রিপারেশন রাখতে হয়। সো এখানে অন্য বিষয় আছে, এখানে ইংলিশ আছে, এখানে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আছে, এখানে তোমার ম্যাথস আছে। ম্যাথসটা 9-10 ম্যাথসটা মূলত ফোকাস থাকে, কিন্তু বড় বড় ক্যালকুলেশন থাকে, শর্ট করে ক্যালকুলেশন করার রাস্তাও কিন্তু আছে। আর এখানে যে বিবিএর যে স্ট্রিমটা, এখানে যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, এখানে অ্যানালাইসিস বলে একটা জিনিস আছে, শিডিউলিং জাতীয় ব্যাপার, অমুক এত তারিখে আসতে পারবে, অমুক আসবে না, এইভাবে এই ধরনের কিছু শিডিউলিংয়ের ব্যাপার স্যাপার আছে, সেগুলো এখানে আছে, সেগুলো মূলত ম্যাথের টিচাররাই পড়িয়ে থাকে। আর হচ্ছে যে রিজনিং একটা জিনিস আছে, সেটা ইংলিশ এবং যুক্তির ব্যাপার স্যাপার, যে এটা লেখক এখানে কি বললো, আসলে পুরো একটা প্যাসেজ পড়ে বুঝতে হবে যে লেখক এখানে কী বলছে, এরকম ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। সো এখানে এটা আছে। আর মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের কথা বললাম, এর বাহিরে তেমন কোনো স্ট্রিম নাই। যদি তুমি সায়েন্সে যেতে চাও কিংবা বিবিএতে যেতে চাও, তুমি কমার্সে যেতে চাইলে সেটা অন্য স্ট্রিম, আর তুমি আর্টসে যেতে চাইলে সেটা অন্য স্ট্রিম, সেখানকার এক্সামগুলো ডিফারেন্ট, এবং আর্টস থেকে আর্টসে যেতে চাইলে এক রকমের এক্সাম, কমার্স থেকে আর্টসে যেতে চাইলে এক্সামটা একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে, আর সায়েন্স থেকে কমার্স বা আর্টসে যেতে চাইলে এক্সামটা একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। এর বাইরে তেমন কোনো স্ট্রিম কিন্তু নেই। তো মোস্টলি তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্টদেরকে ফোকাস করে আমরা কথা বলছি, এখানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল এই দুটো কিন্তু আমরা সাবজেকশন দিয়ে যাব তোমাদেরকে, তোমরা পর্যাপ্ত ফিডব্যাক পাবে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ, এবং আমরা কোর্স রান করবো,
সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এখানে একটা কথা বলি, এখন ইঞ্জিনিয়ারিং মেডিকেল নিয়ে মাথা ঘামাবে না, এখন ঘামানোর সময় না। ঘামানোর সময় ছিল লাস্ট 18 মান্থস, এটা ঘামানোর সময় ছিল, এখন আর সময়টা নেই। এখন যেটা আছে, এখন তোমার এইচএসসিটা ভালো করতে হবে, ভালো করে যেন অপটিমাম লেভেলে মার্কসটা তুমি পাও, যেটা দিয়ে তুমি অ্যাডমিশনে পরীক্ষাটা সিট ফর করতে পারো, বসতে পারো পরীক্ষাটার জন্য। সো এই জায়গাটায় হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা আমাদের সাফল্য নিয়ে এখন কথা বলবো না, পরে বলবো। আমার পার্সোনালি এবং আমার স্টুডেন্টদের সাফল্য নিয়ে আমি পরে কথা বলবো। ইঞ্জিনিয়ারিংয়ের যে সিকিউ এবং এমসিকিউগুলো, যেমন সিক্রেটের এমসিকিউগুলো কিন্তু ব্রড প্রশ্নকে এমসিকিউ বানায় দেওয়া হয় অনেক সময়, যে একটা পুরো অঙ্ককে, এক পাতার একটা অঙ্ককে এমসিকিউতে দিয়ে দেওয়া হয়েছে। তো সেটার জন্য শর্টকাট টেকনিক আছে, টেনশনের কোনো কারণ নেই। সেটা এখানকার ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরেই, ইঞ্জিনিয়ারিং যে আমরা বুয়েট অ্যাডমিশনের যে প্রস্তুতিটা রাখবো মূলত তার ভিতরেই কিন্তু সেই শর্টগুলো শিখে দেওয়া হবে। বুয়েটের প্রিলি আছে, প্রিলিতে তুমি কি করবে, প্রিলির জন্য তোমাকে যে ধরনের কোশ্চেনগুলো, এটা কিন্তু এটার প্রিলিটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিলির সাথে পুরোপুরি মিলে না, একটুখানি পার্থক্য আছে। সেই পার্থক্যটাকে অ্যাড্রেস করেই কিন্তু করানো হবে। ফলে যে জিনিসটা হবে, যখন আমরা ইঞ্জিনিয়ারিং যাব, ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি আমরা পেয়ে যাব, ওইখান থেকে আমরা ভার্সিটি আমাদের কভার হয়ে যাবে। আবার যদি আমরা বলি যে মেডিকেলে যাব, তাহলে মেডিকেল প্লাস ম্যাথ আমরা পেয়ে যাব, সেখান থেকে আমাদের ইউনিভার্সিটিটা কভার হয়ে যাবে। তাহলে এই জায়গাগুলোতে তুমি যখন প্রস্তুতি নিতে যাবে, প্রস্তুতির জন্য ক্যালকুলেটর সহ, ক্যালকুলেটর ছাড়া কীভাবে এমসিকিউ করা যায়, কীভাবে রিটেন করা যায়, সিকিউ বলবো না, এটা রিটেন কীভাবে করা যায়, এবং কীভাবে রিটেনে ক্যালকুলেটর ছাড়াই হিসাব করা যায়, ক্যালকুলেটর সহ হিসাব করা যায়। আমাদের একজন ছাত্র, সে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় কিন্তু ক্যালকুলেটরটা মিস করেছিল, কোনো একটা কারণে ক্যালকুলেটরটা মিস করেছিল। আরেকজন তার ব্যাগের ভিতরে ক্যালকুলেটরটা ভরে দেওয়ার কথা ছিল, সে ভুল করে ভরে দেয়নি। তো সেই ছাত্রটা বুয়েটে 437তম হয়েছিল। শুধু এতটুকু বলতে চাই যে সেইভাবে ক্যালকুলেশনগুলো প্রস্তুতি নিবে এবং নিতে পারবে ইনশাল্লাহ। সঙ্গে থেকো, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।